This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সালাইনে বিষ এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর মেদিনীপুর মেডিকেলে সালাইনের বোতলে ছত্রাক মেলার অভিযোগ আবারও সেই এক অভিযোগ এবার ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে নেওয়া সালাইনে বিষ ছবিটা দেখুন টিভি 9 বাংলার এক্সক্লুসিভ চাঞ্চল্যকর অভিযোগ রোগীর পরিবার এবং পরিজনদের রোগীর জীবন নিয়ে ছিনিমিনি প্রসূতি সদ্যজাতের মৃত্যুর পরেও কারো কি টনক নড়েনি যে ছবি আপনারা দেখছেন মেদিনীপুর মেডিকেলে স্যালাইনের বোতলে ছত্রাক মেলার অভিযোগ এবার যেটা বলা হচ্ছে ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে নেওয়া হয়েছে এই স্যালাইন আর সেই স্যালাইনেই ছত্রাক টিভি 9 বাংলা এক্সক্লুসিভ আমরা দেখলাম মেদিনীপুর মেডিকেলে এক প্রসূতির মৃত্যু হলো আজকে সকাল থেকে আমরা আরো একটা খবরে নজর রেখেছিলাম যে প্রসূতির অসুস্থ হয়েছিলেন তার মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে তারপরেও কোথাও কি গিয়ে কারোর হুঁশ ফিরছে না এই ছবিটা আবারও সেই প্রশ্ন তুলছে কি অভিযোগ শুনুন একবার দোকানে লিয়েছে এগুলো সব ছটা লিয়া হয়েছে মোট আরএল লিয়া হয়েছে দুটো আর ডিএনএস লিয়া হয়েছে চারটা তার মধ্যে এই দিদিমণিরা বলছে যে এগুলো গন্ডগোল আছে একটু দেখবে যাও এই যে যেমন এটা কি বলছে ব্যাচ যেমন পরিষ্কার বুঝে যাচ্ছে এগুলো হ্যাঁ 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 এই ভিতরে হসপিটালের ভিতরেই ন্যায্য মূল্যে ওষুধ দোকান হ্যাঁ আজকে কিনেছে আজকে কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে দেবব্রত এই মুহূর্তে রয়েছে দেবব্রত প্রথমেই যে প্রশ্নটা মাথায় এলো তাকে স্যালাইনটা কিনতে কেন বলা হলো মানে সে কেনই বা গেল কিনতে এবং ন্যায্য মূল্যে ওষুধের দোকানে এরকম একটা স্যালাইন বা এলো কোথা থেকে কি জানতে পারছো এখন অবধি কি বলছেন তারা দেখো প্রথমেই তোমাকে যেটা বলি এই যে স্যালাইন কাণ্ড যে গত বুধবার যে স্যালাইনের নিয়ে ত্রুটিযুক্ত স্যালাইন নিয়ে প্রসূতি মৃত্যু সহ যে ধরনের ঘটনা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে ঠিক তারপর থেকে কিন্তু নির্দিষ্ট ব্যাচের যে স্যালাইন আরএল স্যালাইন বন্ধ করে দেওয়া হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সরকারিভাবে মানে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদেরকে স্যালাইন দেবে না প্রয়োজনে তাদেরকে বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে আর সেই বাইরে থেকে কিনে আনার জন্যই কিন্তু টোকেন দেওয়া হয়েছিল ডাক্তারের পক্ষ থেকে এবং সেই হাসপাতালের ভেতরে যে ন্যায্য মূল্যের ওষুধ দোকান রয়েছে সেই দোকান থেকেই কিন্তু স্যালাইন কিনে আনতে হয় এবং কিনে নিয়ে গিয়েছিলেন যে রোগীর পরিবার কিন্তু স্যালাইন দিতে গিয়ে যারা আয়া রয়েছেন বা নার্স রয়েছেন তারা কিন্তু দেখতে পান যে যখন কিনে আনতে বলেছিল কি স্পেসিফিক নাম মেনশন করা হয়েছিল কোন স্যালাইন কিনে আনতে হবে একদম সেখানে আরএল এনএসএল সব যে ভ্যারাইটিস যে স্যালাইনের বিভাগ থাকে সেই বিভাগের মোট 6টি স্যালাইন কিনতে বলা হয়েছিল তার মধ্যে 2টি আরএল ছিল সেই 2টি আরএলের মধ্যে একটি আরএলের স্যালাইনের বোতলেই কিন্তু এই ফাঙ্গাস পাওয়া গেছে এবং এই ফাঙ্গাস পাওয়াকে কেন্দ্র করে সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে হাসপাতাল থেকে ফেরত পাঠানো হয় এবং তখনই আমরা জানতে পারি যে এই আরএল স্যালাইনের মধ্যে ফের নতুন করে একবার ফাঙ্গাস এবং যাকে কেন্দ্র করে গোটা হাসপাতাল গোটা স্বাস্থ্য দপ্তর কিন্তু তোলপাড় শুরু হয়েছে যে কোম্পানির এই স্যালাইন তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগে কি কোনোদিন উঠেছে দেখো এই যে নতুন করে যে আরএল এর স্যালাইন নিয়ে আসা হয়েছে তাই সেই কোম্পানির বিরুদ্ধে মানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগ তো ছিল কিন্তু এই যে নতুন করে আরএল এর যে কোম্পানি সেই কোম্পানি কোন কোম্পানির স্যালাইন আরএল সেটা কিন্তু আবার দেখার বিষয় বা বিবেচনার বিষয় কিন্তু মূল প্রবলেম হচ্ছে বা মূল যে প্রশ্ন সেই প্রশ্নটা এই জায়গায় দাঁড়িয়েছে যে স্যালাইনের ভেতরে দেবব্রত তুমি আমাদের সঙ্গে থাকো মেডিকেল স্টোরের যিনি দায়িত্বে রয়েছেন তার কি বক্তব্য শোনাবো কি কত জায়গায় চলছে কতদিন ধরে এটা না দেখে দিচ্ছেন কেন এত বড় ঘটনার পরে যা খুশি দিয়ে দিবেন আরে এটা দেখা কার দায়িত্ব তাহলে হলো না কেন কোথায় ভুল রয়ে গেছে কোথায় সেটা আচ্ছা রোগী মারা গেলে কার দায় কে দায় নেবে আপনি দায় নেবেন বিক্রির ব্যাপারে কোনো নির্দেশিকা নেই সরকারের হ্যাঁ ওটা জানো বলুন না হ্যাঁ এটা কি ওগুলো দিয়েছেন আবারও এরকম একটা ঘটনা কি মনে করছেন বিশিষ্ট চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় জানার চেষ্টা করব আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি 9 বাংলায় আপনি কিভাবে দেখছেন এরকম ন্যায্য মূল্যের দোকান থেকে যখন এরকম একটা স্যালাইন নেওয়া হচ্ছে আর সেখানেও ছত্রাক কি বলবেন দেখুন আমরা এই কথাটা তো বহু দিন থেকেই বলছি
যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটা দুর্নীতি চক্রের মধ্যে যেভাবে এখানে ঘুরছে, তাতে কোনোভাবেই মানুষ সুষ্ঠু পরিষেবা পেতে পারে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অভিযোগটা বহুদিনের, এবং আজকে আমরা যখন এই ঘটনাটা ঘটছে আমরা সেই দিন থেকে বলছিলাম যে বিকল্প ব্যবস্থাটা তৈরি করা স্বাস্থ্য দপ্তরের দায়িত্ব ছিল, কিন্তু তারা কোনো বিকল্প ব্যবস্থা এর মধ্যে তৈরি করেননি। স্বাভাবিকভাবেই আজকে হচ্ছে যে বাড়ির লোককে তাকে খোলা বাজার থেকে ওষুধ কিনতে হচ্ছে, এবং দুঃখজনক হচ্ছে যে এটা হচ্ছে ন্যায্য মূল্যের দোকান থেকে আপনারা যে খবরটা দেখাচ্ছেন সেখান থেকে নিতে হচ্ছে। এবং সেখানেও হচ্ছে যে এই যে নজরদারিটা কারা করবে, নজরদারি করতে গেলে যে সৎ একটা উদ্দেশ্য থাকে, একটা সৎ ইচ্ছা থাকে, সেই বিষয়টাই স্বাস্থ্য দপ্তরে বহুদিন থেকে অনুপস্থিত। স্বাভাবিকভাবেই আজকে এরকম জাল, ভেজাল, নিম্নমানের ছত্রাক পড়ে যাওয়া ওষুধে মানুষের মৃত্যু, এটা এখন আমরা অত্যন্ত হতাশার সঙ্গে। এই যে স্যালাইনের বোতলের মধ্যে ছত্রাক আছে কি নেই, সেটা ব্যবহারযোগ্য কি না, সেটা নজরদারির দায়িত্ব কার? নজরদারির দায়িত্ব অবশ্যই স্বাস্থ্য দপ্তরের, নজরদারির দায়িত্ব প্রশাসনের। এই দায়িত্ব তারা এড়িয়ে যেতে পারেন না কোনোভাবেই, কিন্তু তারা কোনোভাবেই তো মানুষের জীবন নিয়ে তাদের যে কোনো রকমের একটা সহানুভূতি আছে, একেবারে বোঝা যাচ্ছে, মানে প্রতিটা পদক্ষেপে যে গাফিলতি রয়েছে সেটা পরিষ্কার। ধন্যবাদ ডক্টর ব্যানার্জি। এই স্যালাইন কাণ্ডেই এক অসুস্থ প্রসূতি, যার সদ্যজাত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল, চিকিৎসাধীন ছিল, সেই শিশুরও মৃত্যু হয়েছে। মেদিনীপুর মেডিকেলে রেখা সাউয়ের সন্তানের মৃত্যু হয়েছে আজ। 7 দিন ভেন্টিলেশনে ছিল ওই সদ্যজাত। জন্মের পর থেকেই গুরুতর অসুস্থ ছিল সদ্যজাত, ভর্তি ছিল NICUর ভেন্টিলেশনে। দাবি মেদিনীপুর মেডিকেলের প্রিন্সিপালের। মেদিনীপুর মেডিকেলে এখনও ভর্তি অসুস্থ প্রসূতি রেখা সাউ। 20 স্যালাইনে আগেই মৃত্যু হয়েছে প্রসূতি মামনি রুই দাসের। SSKM-এ সংকটজনক অবস্থায় ভর্তি আরও 3 প্রসূতি। প্রথম থেকে আমার স্ত্রী যেটা বলছে যে প্রথম থেকে আমার সব ঠিকঠাক ছিল, ডাক্তারবাবুও বললো বাচ্চা ঠিকঠাক আছে, সব ঠিকঠাক আছে, এখন সময় আছে সিজার করতে, মানে এখন দেরি আছে। হঠাৎই এসে বললো যে সিজার করতে হবে। তখন ভিতরে যখন নিয়ে যায় স্ত্রীকে, তখন প্রথম স্যালাইন দিয়েছে ওরা। সেই স্যালাইন দেওয়ার পরে কিছু রিয়াকশান হয়েছে। আমার স্ত্রী বলছে আমার নিঃশ্বাস নিতে পারছি না, একটা প্রবলেম দেখা দিয়েছে। সেইটা দেখা দিয়ে খুলেছে, সেটা খোলার পর প্রেশার মেপেছে ডাক্তার। তখন প্রেশার মাত্র যে প্রেশার ডাউন হয়ে গেছে, অলরেডি স্ত্রীর কন্ডিশন খারাপ দিকে চলে গেছিলো। তখন বললো যে একটা কাগজ চিটকুটি লিখে 4টা স্যালাইন বোতল তখন বাইর থেকে এখানে এসে স্যালাইন বোতল কিনে নিয়ে আমি গেলাম। তখন হাসপাতালে স্যালাইন দেওয়া হয় না, তখন তারপরে বন্ধ। তারপরে আমার বাইর থেকে নিয়ে গেছি, স্যালাইন দিয়েছে, তখন রুগীকে ঢুকিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে 2-3 ঘন্টার পরে বলছে ওপরে ওটি করবো। ওরা ওটি করেছে, তারপরেই ধীরে ধীরে শরীর অসুস্থ হতে থাকে। হ্যাঁ, ওর বাচ্চার কিন্তু ভিতরেই কন্ডিশন সেই থেকেই খারাপ, প্রথম থেকেই সেইখান থেকেই খারাপ। ওটা সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া ছিল, সিভিয়ার বার্থ অ্যাসফিক্সিয়া, আন্ডার ট্রিটমেন্ট, 7 days ভেন্টিলেটারে ছিল ফ্রম দ্য বিগিনিং। আজকে সকালে 9:10 পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে সিজারের আগেই স্যালাইন দেওয়া হয়েছিল, এবং স্যালাইন দেওয়ার পর থেকে তার শরীরে সমস্যা শুরু হয়, প্রসূতির শরীরে। এইগুলো কি তাহলে খতিয়ে দেখা হবে? মানে কি কি বিষয়গুলো দেখবেন আপনি আমাকে জিজ্ঞেস করলেন বাচ্চার ব্যাপারটা, তাই না? ঠিক, হ্যাঁ। কি কি বিষয় খতিয়ে দেখা হবে? আচ্ছা, ওইটা রিপোর্টটা তৈরি করে জমা দিতে হবে। টার্সিয়ারি লেভেলের হসপিটাল, মেডিকেল কলেজ হাসপাতাল, যা নিয়ে মুখ্যমন্ত্রী প্রায়শই গর্ব করেন, এতগুলি মেডিকেল কলেজ বানিয়ে দিয়েছি। সেই মেডিকেল কলেজে কি ওষুধ প্রয়োগ করা হচ্ছে, এটা স্যালাইন কি প্রয়োগ করা হচ্ছে, তা চিকিৎসাকর্মী, নার্স, ডাক্তার কেউ দেখলেন না, যার জন্য বেঘরে প্রাণ গেল এইসব। আর সেটাকে একবার ধামাচাপা দেওয়ার জন্য CID তদন্ত। মানে আর কি অব্যবস্থা হলে সরকার তার নিজের হুঁশে ফিরবে? মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যু, তারপরে স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের রাজ্যে কি অবস্থা, কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা ভীষণভাবে পরিষ্কার হয়ে গেছিল, কিন্তু প্রশ্ন অনেকগুলো। সেদিন রাতে কি ঘটেছিল ওটি রুমে? TV9 বাংলার অন্তর তদন্তের চাঞ্চল্যকর তথ্য। কারা করেছিলেন 7 প্রসূতির অস্ত্রোপচারের সময় কোথায় ছিলেন সিনিয়র চিকিৎসকরা? সব প্রশ্নের উত্তর দেব আমরাই। সৌরভ, সেদিন রাতে ঠিক কি হয়েছিল? TV9 বাংলার কাছে যে এক্সক্লুসিভ ইনফরমেশন রয়েছে
জানাও দর্শকদের। দেখো, সেই রাতের ঘটনার দুটো ভার্সন রয়েছে। একটা ভার্সন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের, আর আরেকটা ভার্সন হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের স্ত্রীরোগ বিভাগের চিকিৎসকদের। স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের বক্তব্য হচ্ছে যে সেদিন রাতে 7 জনের অস্ত্রোপচার রাত 10:16 থেকে শুরু হয়েছিল, চলেছিল সকাল 6:50 পর্যন্ত। এই 7 জনের মধ্যে প্রথম 4 জনের যে অপারেশন, এবং সেই 4 জনের অপারেশনের ক্ষেত্রে সিনিয়র রেসিডেন্ট যিনি ছিলেন তিনি উপস্থিত ছিলেন না, যিনি অ্যানাস্থেসিস্ট সিনিয়র ছিলেন তিনিও উপস্থিত ছিলেন না। ওটি করেছেন পিজিটিরা, তৃতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং প্রথম বর্ষের পিজিটিরা। অ্যানাস্থেসিয়া দিয়েছেন প্রথম বর্ষের পিজিটি, এবং তারা বলছেন যে বিএসসিতে রেকর্ড রাখতে হয় যে তারা অধিকক্ষে হাজির ছিলেন, কিভাবে রোগীর ট্রিটমেন্ট করা হচ্ছে, কি কি কমপ্লিকেশন আসছে, কি কি ডেভেলপমেন্ট আসছে, সেই সমস্তগুলোর নথি বিএসসির মধ্যে লেখা থাকে। সেই জন্য সেটাকে বলা হয় বেড হেড টিকিট। সেই টিকিটে যেভাবে টিকিটটাকে লেখা হয়েছে, টিকিটে যে তথ্যগুলো রয়েছে তার সঙ্গে ওটি কক্ষের ওটি রুমের রেকর্ডের তথ্য মিলছে না। এবং স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা বলছেন যে তারা সেখানকার কর্তব্যরত নার্স, স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেছেন, তাদের বয়ানে যে তথ্য উঠে এসছে সেই তথ্য অনুযায়ী সেখানে কোনো সিনিয়র চিকিৎসক ছিলেন না। অথচ বেড হেড টিকিটে দেখা যাচ্ছে যে একজন চিকিৎসক, সবকটি টেবিলে একজন সিনিয়র চিকিৎসক প্রায় একই সময়ে হাজির। সেখান থেকে স্বাস্থ্য দপ্তর আধিকারিকরা প্রশ্ন করছেন যে এটা কিভাবে সম্ভব। বেড হেড টিকিট ম্যানুফ্যাকচার করা হয়েছে, ডক্টরেট করা হয়েছে, অর্থাৎ যেভাবে তারা ঘটনাক্রমটাকে সাজাতে চেয়েছেন সেইভাবেই বেড হেড টিকিট লেখা হয়েছে। এটা হচ্ছে স্বাস্থ্য ভবনের বক্তব্য। পরবর্তী ক্ষেত্রে মুচলেখাও লেখানো হয়েছে। তুমি প্লিজ সঙ্গে থাকো, তুমি যা যা তথ্য দিলে এই মুহূর্তে টিভি9 বাংলা যে খবর ব্রেক করলো তারপরে একটা প্রশ্ন তো ওঠে, তাহলে মেদিনীপুর কাণ্ডে কি দায়ী হিউম্যান ফ্যাক্টর না প্রসূতি মৃত্যুতে দায়ী বিষাক্ত স্যালাইন? সিদ্ধান্তে পৌঁছতে ড্রাগ টেস্টিং রিপোর্টে নজর রাখতেই হচ্ছে। সৌরভ, একেবারে, কিন্তু যেটা বলছিলাম যে এতক্ষণ ধরে আমরা যেটা জানালাম আমাদের দর্শকদের, সেটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের একটা ভার্সন। যারা এই যে প্রসূতি মৃত্যুর ঘটনায় যদি ওষুধে গন্ডগোল বা নিম্নমানের ওষুধ বা স্যালাইনে গন্ডগোলের বিষয়টি যদি প্রতিষ্ঠিত হয়, যারা প্রশ্নের মুখে পড়বেন এটা তাদের ভার্সন। মেদিনীপুর স্ত্রীরোগ মেডিকেল বিভাগের চিকিৎসকেরা কি বলছেন আত্মপক্ষ সমর্থনে? তারা বলছেন যে 4 জন রোগীর পরে 5 নম্বর রোগীর ক্ষেত্রে একদম সৌরভ সেই বিশিষ্ট চিকিৎসকদের বক্তব্য আমাদের কাছে পৌঁছেছে, আমরা বরং দর্শকদেরকে শোনাই তারা কি বলছেন। সন্তান সম্ভাবা কোনো মা হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকলেন এবং তিনি বেরিয়ে এলেন কোনো সার্জিক্যাল সমস্যা নিয়ে নয়, বেরিয়ে এলেন অত্যন্ত ভয়ানক অসুস্থতা নিয়ে, কারণ তাকে হয়তো খারাপ কোনো সেলাইন দেওয়া হয়েছে বা কোনো স্পুরিয়াস ড্রাগস দেওয়া হয়েছে। তাহলে এর দায় কার? এর দায় তো সেই চিকিৎসক নিতে পারেন না, তিনি জুনিয়র হন বা সিনিয়র হন। বিষ তো বিষই। আমাদের জানতে হবে যে কালো তালিকাভুক্ত যদি কোনো ম্যানুফ্যাকচারার থেকে ওষুধপত্র বা সেলাইন কেনা হয়ে থাকে, তাহলে কে সেই অর্ডার দিয়েছিলেন, কারা সেই সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন। পেশেন্ট বেশ কয়েক ঘন্টার মধ্যেই র্যাপিডলি ডিটোরিয়েট করে মারা গেছেন। সুতরাং এটা একটা র্যাপিডলি ডেভেলপিং সেপটিক শক, মোস্ট লাইকলি যে শরীরের মধ্যে কোনো একটা প্রিফর্ম টক্সিন বা প্যারালোজেন ঢুকেছে এবং তারপরে পেশেন্টের একটা সেপটিক শক উইথ কোগুলোপ্যাথি ডেভেলপ করেছে। এই মুহূর্তের খবর স্যালাইন কাণ্ডে কড়া কলকাতা হাইকোর্ট। বিতর্কিত স্যালাইন বন্ধের নির্দেশ আদালতের। স্যালাইনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। অভিযুক্ত সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সরকার? প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। সংস্থার বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্রের? রিপোর্ট তলব আদালতের। রাজ্য বেনিফিট অফ ডাউট দিচ্ছে কি করে? রোগী মৃত্যুর পরই উচিত ছিল নোটিশ দেওয়া, নোটিশ দিতে এত দেরি কেন? প্রশ্ন প্রধান বিচারপতির।
আর এই স্যালাইন কাণ্ডের জেরেই স্বাস্থ্য ভবনের সচিব বদল হয়েছে। নবান্নের নির্দেশে এই বদলি ওষুধ এবং সরঞ্জাম বিভাগের সচিব। স্যালাইন কাণ্ডে সরিয়ে দেওয়া হয়েছে সিনিয়র স্পেশাল সেক্রেটারি চৈতালি চক্রবর্তীকে, তার জায়গায় আনা হয়েছে শুভাঞ্জন দাসকে। বুধবার স্বাস্থ্য ভবনে যখন অভিযান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তখন তিনি দেখা করেন এই চৈতালি চক্রবর্তীর সঙ্গে। যে কথাটা বারবার বলছি, আমরা স্বাস্থ্য সচিবের যে অপসারণ চেয়েছিলাম সেই অপসারণ যে আজ কতটা প্রাসঙ্গিক সেটা বোঝা যাচ্ছে। কিন্তু আমরা সরাসরি প্রশ্ন করতে চাই যে এই যে প্রসূতিদের মৃত্যু হলো এবং আমরা যে দাবি রেখেছিলাম সেই দাবিগুলোর অবস্থা কি? সেন্ট্রাল বেড মনিটরিং ভ্যাকেন্সির কথা বলেছিলাম, বেড মনিটরিং সিস্টেমের কথা বলেছিলাম, জিডিএমও রিক্রুটমেন্টের কথা বলেছিলাম, হেলথ ডিপার্টমেন্টের দুর্নীতির কথা, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের দুর্নীতির কথা বলেছিলাম, তার কি হলো? তাহলে স্বাস্থ্যমন্ত্রী জবাব দেও। আজ স্বাস্থ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় এসেছে। এই ছোটখাটো অধিকর্তা অপসারণ বদলি দিয়ে স্যালাইন কাণ্ডের যে প্রাসঙ্গিকতা, সেই প্রাসঙ্গিকতা নষ্ট করার কোনো মানে হয় না। মৃত্যুর আসল কারণ কি, এই আসল কারণ রাজ্য সরকারকে এবং স্বাস্থ্য দপ্তরকে বলতে হবে। বিরোধী দলনেতা যখন স্বাস্থ্য ভবনে যাচ্ছেন, কে তার সঙ্গে কথা বলবেন তা সর্বোচ্চ স্তর থেকেই ঠিক হয়েছিল। আসলে উনি বলি হলেন এই ঘটনাতে, কারণ যেহেতু উনি ড্রাগ ইকুইপমেন্টসের দায়িত্ব ছিলেন, আর মেদিনীপুর মেডিকেল কলেজের ওই স্যালাইন কাণ্ডের পর সরকার দেখাতে চাইছে যে তাকে সেই সর্বোচ্চ অফিসারকেই সরিয়ে দেওয়া হলো। কিন্তু ঘুঘুর বাসা হচ্ছে মেডিকেল সার্ভিস কর্পোরেশনে। এখানে যারা বরাত সরবরাহ করে তাদের উপর কোনো তদন্ত শুরু হয়েছে কি, আমরা তার উত্তর চাই। বিষ স্যালাইন নিয়ে মুখ খুললে কি কোপ? মেদিনীপুরে স্যালাইন কাণ্ডের মধ্যে বিস্ফোরক অভিযোগ আলিপুরদুয়ারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ উদয়ন মিত্রের। তার দাবি, মেদিনীপুরের মতো 10 বছর আগে একই অবস্থা হয় আলিপুরদুয়ার জেলা হাসপাতালেরও। প্রসূতি মৃত্যুতে সরকারের সরবরাহ করা স্যালাইনের ভূমিকা নিয়ে সরব হয়ে স্বাস্থ্য ভবনের কোপে পড়েন তিনি। শোকজ করে স্বাস্থ্য ভবন। আপনাদের কমপ্লেইনটা কি ছিল? ওখানে সমস্যা হলো ওই 2015 সালে জুন মাসের নাগাদ, তার আগে আর কি, বেশ কিছু ম্যাটারনাল মর্টালিটি হয়েছিল। আমাদের সিজার করার পরে তাদের ডেথ হয়েছিল। ডেথ হয়েছিল কিরকম, ওই সিজার করার পরেই তাদের হঠাৎ করে প্রেশারটা কল করা যাচ্ছে, তাদের অনেক ব্লিডিং হচ্ছে। যে আলোচনা করে দেখলাম যে রিঙ্গারটা দেওয়াতেই সমস্যাটা বাড়ছে বেশি। একটা নোট দিলাম, ওই যে সাপ্লাই ছিল সেটাকে স্টপ করে দিয়ে বাইরে থেকে ওষুধ পারচেজ করলো। তখন দেখা গেল যে এটা সমস্যাটা কমে গেল। তারপরে আবার কিছুদিন যখন পারচেজ বন্ধ হয়ে গেল, তখন আবার একই রকম সমস্যা তৈরি হলো। সেটা নিয়ে আমরা আমাদের অবজারভেশনটা জানিয়ে ওনাদের দিয়েছিলাম, স্বাস্থ্যভবনকে ফরওয়ার্ড করেছিলাম ঠিকই। তো তারপরে যথারীতি বিশেষ কিছু এগোয়নি এবং আলটিমেটলি তখন যেটা করলো, পরবর্তীকালে আমাকে শোকজ করলো স্বাস্থ্যভবন থেকে যে আপনি এসব নিয়ে বেশি মাথা ঘামাবেন না। হ্যাঁ, আপনি আমাদের লেবার রুমের প্রোটোকল ফলো করছেন না। যেটা হচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত নেই। অবভিয়াসলি এই তদন্ত রিপোর্ট সামনে আসুক, যে বা যারা দোষী আমার মনে হয় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। যদি তাতে চিকিৎসকদের গাফিলতি থাকে সেক্ষেত্রেও, যদি তাতে কোনো আধিকারিকের গাফিলতি থাকে সেক্ষেত্রেও, যে কোনোভাবে। কিন্তু তদন্ত রিপোর্ট আসার আগে এইভাবে চিকিৎসকদের নামে এইভাবে পুরোপুরি সরকারকে করাটা বোধহয় ঠিক হচ্ছে না। কাকদ্বীপে আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পুলিশ। গতকালই জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ এই আসফাকুল্লাহকে শোকজ করে রাজ্য মেডিকেল কাউন্সিল। অভিযোগ, পিজিটি হয়েও ইএনটি সার্জন পরিচয় চেম্বার করছেন আসফাকুল্লাহ। WBJDF এর নেতা আরজি করের পিজিটির বিরুদ্ধে এই অভিযোগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। অন্যজনকে নোটিশ দিতে গেলে একজন, আর ডক্টর আসফাকুল্লাহ নাইয়ার জন্য নোটিশ 40 জন পুলিশ নিয়ে যাচ্ছে, এইটা বোঝাতে চাইছে কি ডক্টর আসফাকুল্লাহ নাইয়া অন্য গ্রহ থেকে এসছে নাকি? এই রাজ্যের একজন গর্বিত এই রাজ্যের একজন পার্সন, ব্যক্তি, এই দেশের গর্বিত একজন ব্যক্তি, যিনি MBBS পাস করেছেন নিজের দমে, MS পাস করেননি, মানে পরীক্ষা দিয়েছে, পাস হবে কদিন পরে পরীক্ষা দিয়েছেন। MS এবং UPSC প্রিপারেশনের জন্য 2 বছর যিনি পড়াশোনা করেছেন, এই দেশের আইন, ভূগোল, ইতিহাস, আইন, বিদ্যা সবকিছু জানেন। তো তাকে এভাবে ভয় দেখানোর জন্য গ্রামের বাড়িতে
সাধারণ যারা ফ্যামিলি মেম্বার আছে তাদেরকে গিয়ে ভয় দেখানোর কোনো দরকার নেই। যদি সাহস থাকে, চোখে চোখ রাখার ক্ষমতা থাকে, পুলিশ প্রশাসন সবাইকে বলছি, আরজি করে আমি দাঁড়িয়ে আছি, অন ডিউটিতে দাঁড়িয়ে আছি, আপনারা আসুন, এখানে কথা হবে। বাঘাযতীনে বাড়ি বিপর্যয় আর তাতে লিমা অস্বস্তিতে কলকাতা পুরসভা। 34 নম্বর ওয়ার্ডের কলিমুদ্দিন সরকার লেনে বেআইনি নির্মাণ ভাঙতে গিয়ে বাধার মুখে পড়ে কলকাতা পুরসভার কর্মীরা। অভিযোগ ওঠে যে এলাকার তৃণমূল সমর্থক এবং বাড়ির বাসিন্দারা ভাঙার কাজে বাধা দেয়। পরে পুলিশের নিরাপত্তায় ভাঙার কাজ শুরু হয়। 3 ফুট রাস্তার পাশে 5 তলা বাড়ি, নির্মাণ কাজ শেষ, 2টি তলায় লোকও চলে এসেছে। এই অবস্থায় কলকাতা পুরসভা গোটা আবাসনটিকেই অবৈধ বলে দাবি করে। পুরসভা যদি বলে থাকে বেআইনি ভাঙা হলে ভাঙা হবে, তবে একটু যারা যদি বাড়িতে ঢুকে গিয়ে থাকে তাহলে একটু কনসিডার একটু গরিব মানুষদের করা উচিত। যদি এটাকে কিছু করে কি করা যায়, যদি লিগালি সম্ভব হয় তাহলে দেখবো মেয়ের সাথে কথা বলে, আদারওয়াইজ আমার কোনো অসুবিধা নেই। তো এটা যদি লিগালি ভাঙা হয় তো ভাঙা হবে, যদি সব জায়গায় যেমন হচ্ছে তেমনি হবে, কি করার আছে। কাউন্সিলরের পক্ষে তো সম্ভব না যে কোথায় কোনটা কি হচ্ছে, কোনটা লিগাল হচ্ছে কোনটা ইলিগাল হচ্ছে গিয়ে গিয়ে দেখা, তাহলে তো পুরসভা আমি কাজ করবো কি করে, মানে আমি মানুষকে পরিষেবাটা দেবো কি করে। কিন্তু পুলিশের দেখার কথা, পুলিশ দেখুক। আমার তরফ থেকে কেউ কোনোদিন কোনো বাধা দেবে না, লিগাল কাজে কোনো বাধা নেই। কলকাতা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের অন্তর্গত কলিমুদ্দিন সরকার লেন, আর সেখানে বেআইনি এবং অবৈধ নির্মাণ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত। কারণ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের তরফে ইতিমধ্যে সেই নির্মাণ ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা ক্যামেরা পার্সন বিনোদ সিংকে বলবো দেখানোর জন্য। ইতিমধ্যে কলকাতা পুরসভার কর্মীরা এসে ভাঙার কাজ করছে। যদিও এই আবাসনের বাসিন্দাদের দাবি, এতদিন পুরসভা কোথায় ছিল, যখন এই বহুতল তৈরি হয়ে গেল রীতিমতো তারা বিক্ষোভ দেখান এবং তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন। কলকাতা পুলিশের তরফে কিন্তু গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে যাতে কোনো পরিস্থিতি অপ্রীতিকর না হয়ে ওঠে। ইতিমধ্যেই কলকাতা পুরসভার তরফে দাবি করা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের যে সার্টিফিকেট টাকা দরকার, যে এই বাড়ি বৈধ কিনা সেটাই নেই। তাহলে স্বাভাবিকভাবেই বিল্ডিং বিভাগের তরফে জানানো হয়েছে বাড়িটি অবৈধ এবং বেআইনিভাবে তৈরি হয়েছে, যে কারণে ভাঙার কাজ শুরু হয়েছে। বাসিন্দারা যারা এই আবাসনে তারা কিন্তু ইতিমধ্যে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা ক্ষোভের সঙ্গে জানিয়েছেন এভাবে বাড়ি ভাঙা যায় না, কারণ তারা ইতিমধ্যে চলে এসেছেন, বাড়িতে পুজো হচ্ছে। এলাকার যারা যুবকরা রয়েছে তারাও এই বাড়ির বাসিন্দাদের পাশে দাঁড়িয়েছেন। ক্যামেরায় বিনোদ সিংয়ের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।